নমস্কার বন্ধুরা, উড়ানের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। পূজা তো মহারাজকে তার গয়নাগুলো দিয়ে বলছে যে যাও, এগুলোকে বিক্রি করে তুমি তোমার স্বপ্ন পূরণ করো। মহারাজ তো কিছুতেই নেবে না, বলছে না, এটা তোমার মায়ের শেষ সম্বল, আর তোমার কাছে এটাই আছে, এটা তুমি আমাকে দিয়ে দিলে তোমার কি থাকবে? তোমার তো কিছুই থাকবে না। পূজা কোনো কথাই শুনবে না। পূজা বলছে তুমি এগুলো নেবে কিনা বলো, তোমাকে নিতেই হবে। মহারাজ বলছে না, এগুলো আমি অনেক কষ্ট করে ছাড়িয়ে এনেছি। পূজা বলছে হ্যাঁ তো, ঝন্টুকে বিক্রি করে। ঝন্টুকে বিক্রি করাটা কি খুব জরুরি ছিল? মহারাজ বলছে তাহলে আমি কি করতাম? হিডেন বক্সিং করতাম? তুমি তো সেই টাকা নেবে না, তাহলে আর কি উপায় ছিল আমার কাছে বলো? দেখো, তুমি হসপিটালে যেগুলো কথা আমাকে বলেছো আমি শুনেছি, কিন্তু আমি এগুলো নিতে পারবো না। কিন্তু পূজা খুব জোর করছে, তোমাকে নিতেই হবে। মহারাজ বলছে স্পষ্ট করে বলো তো তুমি কি চাও আমার কাছ থেকে? পূজা বলছে আমি শুধু তোমার সাফল্য চাই, তোমাকে সফল দেখতে চাই। পূজা বলছে তুমি যেমন আমাকে কলেজে ভর্তি করেছো, তেমন তোমারও উচিত নিজেও কলেজে ভর্তি হয়ে নিজের অসম্পূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করার। মহারাজ তো পূজার কথা শুনে অবাক হচ্ছে। পূজা বলছে তোমার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্নকে পূরণ করার। কবে বলো তো, আর কবে তুমি তোমার স্বপ্নকে পূরণ করবে? মহারাজ বলছে কি আকাশকুসুম স্বপ্ন দেখছো বলো তো, এগুলো কি সম্ভব? পূজা বলছে কেন সম্ভব নয়? বলছে কারণ আমার মাথায় খুনের কলঙ্ক আছে তাই। দেখলে না, ওই আর্কিটেকচারের প্রোগ্রামটাতে আমি জিতলাম, কিন্তু সেখানকার লোক আমাকে কোনো কাজ দিল, আমাকে ডাকলো না। কেন? কারণ জুবেনাইল হোমের কলঙ্ক আমার মাথার মধ্যে আছে তাই। মহারাজ বলছে তুমি আমাকে নিয়ে অনেক উঁচু ভাবনা চিন্তা করে ফেলেছ, তুমি আমাকে এখনো জানোই না। পূজা বলছে এইসব ভেঙে ফেলা, ছেড়ে যাওয়া, এই সমস্ত কথা ছেড়ে এবার নতুন কিছু ভাবা যাক। দিয়ে আবার সেই গয়নাটা মহারাজের হাতে তুলে দিচ্ছে পূজা। পূজা বলছে একটা অ্যাম্বুলেন্স গড়ে তুলতেই হবে। এই টাকা দিয়ে হয়তো সবটা হবে না, কিন্তু মা সিদ্ধেশ্বরী সহায়, যতটা হয় তুমি একটু খোঁজ করো, দেখবে ঠিক পেয়ে যাবে। মহারাজ বলছে এভাবে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ পূজা। মহারাজ বলছে ঠিক আছে, এই গয়নাটা আমি নেব, কিন্তু একটাই শর্তে। এই গয়নাটা আমি বিক্রি করব না, বন্ধক রাখা হবে। তুমি চার্টার অ্যাকাউন্ট হয়ে এই বাড়ি থেকে চলে যাওয়ার আগে আমি তোমাকে এই সমস্ত গয়না, তোমার টাকা পয়সা সুদে আসলে তোমাকে ফেরত দেব। পূজা বলছে বারবার চলে যাওয়ার কথা বলো না, তুমি কি সত্যিই চাও যে আমি এই বাড়ি থেকে চলে যাই? মহারাজ তখন চুপ করে যায়। পূজা বলছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু আমাদের কথা শুনছে, কেউ যদি একবার তথাস্তু বলে দেয় তাহলে কিন্তু আমরা সারা জীবনের মতো আলাদা হয়ে যাব। তুমি কি এটাই চাও? মহারাজ কিন্তু চুপ করে পূজার কথাগুলো শুনছে। বলছে তুমি ভালো থাকতেও, রেগে গেলেও, এমনিতেও সবসময় চলে যাওয়ার কথা বলছো, কেন বলছো? তুমি কি সত্যি মন থেকে চাও যে আমি চলে যাই? মহারাজ কিন্তু চুপ করে থাকে, একটাও কথা বলে না। মহারাজ তো চুপ করে থাকে, কোনো কথা বলে না। পরের দিন সকালেই মহারাজ পূজা আর ব্যাটারি চলে যায় সেই দাদার গ্যারেজে, যেই দাদার কাছে মহারাজ ঝন্টুকে বিক্রি করেছিল। সোনা বন্ধক দেওয়ার পর সেই টাকা নিয়ে তারা সেখানে যায় একটা পুরনো গাড়ির খোঁজ যদি তারা পায়। কিন্তু ওনার কাছে রিকোয়েস্ট করাতে, পুরনো গাড়ি পেলেও সেই গাড়ির দাম অনেক চাওয়াতে মহারাজ আর পূজা কিন্তু কিছুতেই কিনতে পারে না। পূজা তো খুব করে রিকোয়েস্ট করছে যে দাদা দেখুন না একটু, আমাদের তো অত বাজেট নেই, পারলে আপনিই পারবেন, একটু যদি কম বেশি করে দেন তাহলে খুব ভালো হয়। কিন্তু উনি 2 লাখের নিচে নামতেই চাইছেন না। কিন্তু পূজাদের তো অত বাজেটই নেই। মহারাজ তো মন খারাপ করে সাইডে চলে যায়। পূজা খুব করে রিকোয়েস্ট করে, কিন্তু উনি বলছেন আমাকে হাত জোর করে আমি আপনাকে বলছি যে আমাকে এরকম রিকোয়েস্ট করবেন না। আমি যদি পারতাম ম্যাডাম, তাহলে আপনাকে এতটা রিকোয়েস্ট করতে হতো না। পূজা আবারও রিকোয়েস্ট করতে থাকে। পূজা রিকোয়েস্ট রাখতে উনি বলেন যে ঠিক আছে, একটা ভ্যান গাড়ি আছে, কিন্তু আহ, খুব পুরনো, কিন্তু কন্ডিশন কিন্তু ভালো আছে, শুধু ব্যাটারি আর চাকাগুলো চেঞ্জ করলেই হবে। ব্যাটারিটা না হয় আমি দেখে নেব, তবে চাকাগুলো আপনাদেরকে চেঞ্জ করে নিতে হবে। তখন পূজা বলে হ্যাঁ হ্যাঁ চলবে। মহারাজও এসে রিকোয়েস্ট করে। তখন উনি বলেন যে দাম পড়বে 180। তখন পূজারা বলছে না দাদা, পারবো না, আর একটু যদি কম করতে পারেন। বলে দেখুন, আপনি কিন্তু বাজারে এই সেম কন্ডিশনের গাড়ি 2.5 লাখের কমে পাবেন না, আমি আপনাদের জন্যই কম করে দিচ্ছি। মহারাজ বলছে শুনুন না, আপনাকেই বলছি, আমাদের ক্ষেত্রে না হয় প্রফিটটা আপনি কমই করলেন, আপনি তো ব্যবসা করেন, সারা বছর ব্যবসা করেন, আর আমরা তো এটা লাক্সারির জন্য বলছি না, আমরা এটা শুধুমাত্র ওই জনসেবার স্বার্থে একটা অ্যাম্বুলেন্স করতে চাইছি, সেই জন্যই বলছি। তখন উনি কিন্তু বিরক্ত হয়ে যান। দেখুন, আপনাদের মানে আপনাদের মতো কিন্তু আমি সমাজ সেবা করতে এখানে নামিনি, আমি পারবো না, যেটা পারবো না আপনারা আমাকে আর বিরক্ত করবেন না। এই বলে কিন্তু লোকটা চলে যায়। আবারও রিকোয়েস্ট করতে থাকে পূজা, কিন্তু ব্যাটারিও যায় এবার রিকোয়েস্ট করতে। কিন্তু উনি এবার খুবই বিরক্ত হয়ে যান যে ধুর, কোথা থেকে চলে আসে, একদম আমাকে বিরক্ত করবেন না তো। এরপর মহারাজ নিজেই বিরক্ত হয়ে যায়। ধুর ধুর, হবে না, ছাড়ো তো, বললাম না আমি তোমাকে, হবে না। তার চেয়ে বরঞ্চ এক কাজ করো। ঝন্টুকে বারবার করে দেখতে থাকে মহারাজ, খুব মনটা খারাপ হয় তার জন্যে, তার সাথেও কথা বলছে। পূজাকে বলছে বরং একটা কাজ করি চলো,
এই টাকাতে তো কোনো গাড়ি টাড়ি হবে না, তো আমরা এক কাজ করি, আমরা ঝন্টুকে নিয়ে চলে যাই, কেমন হবে বলো তো? পূজা তো রেগে রেগে মহারাজের দিকে তাকিয়ে আছে। মহারাজ বলছে, হ্যাঁ ঠিকই গো, চলো আমরা এই ঝন্টুকে নিয়ে গিয়ে আমরা ঘুরে ঘুরে বেড়াবো, এই পথ যদি না শেষ হয় কত মজা হবে বলো তো, চলো তাই করি আমরা। দিয়ে পূজা তো কোনো কথা বলে না। এবার মহারাজ বিরক্ত হয়ে চলে যাচ্ছে, রেগে গিয়ে পূজার সাথে কথা বলছে, কি হলো বলো? তখন পূজা বলছে, তুমি কি মনে করো গো আমাকে? হ্যাঁ, সবসময় এরকমভাবে কথা বলো কেন আমার সাথে? ব্যাটারিও বলছে যে স্যার আপনি বৌদির সাথে এইভাবে কথা বলবেন না। মহারাজ বলছে, তুমি যদি ঠিক করে কথা বলতে শেখো তাহলেই তো আমাকে এই ধরনের কথা বলতে হয় না। এরপর তো মহারাজ আর পূজার মধ্যে কিন্তু ঝগড়া শুরু হয়ে যায়। বলছে, একটা আরশোলা দেখে ভয় পাই, আবার মুখে বড় বড় কথা, খালি চিৎকার ছাড়া কথা বলতেই পারে না। মহারাজ বলছে, বলে কি আমি ভীতু? আমাকে ভীতু বলছো? বলে হ্যাঁ ঠিকই বলছি। ব্যাটারি কিন্তু ওদের ঝগড়াতে মানে বিরক্ত হয়ে যায়। ওদিকে ওই লোকটিও কিন্তু ওদের ঝগড়া দেখে যাচ্ছে। পূজাদের ঝগড়া দেখে সেই লোকটি কিন্তু চমৎকার চমৎকার বলে হাততালি দিয়ে ওঠে। এবার পূজারা গিয়ে বলছে, কি আপনার কোনো ভালো হলো বুঝি? বলে হ্যাঁ, আমার এখানে না একটা কাক এসে আমাকে খুব ডিস্টার্ব করতো, একবার তো মাথার মধ্যে যাই হোক উল্টোপাল্টা কাজও করে দিয়েছিল। তো আপনাদের চিৎকার শুনে সে কিন্তু ফাইনালি চলে গেছে, আপনাদের ঝগড়া শুনে। তখন পূজা বলছে, যাক আপনার কাজে তো আসলাম, তাহলে এবার গাড়ির টাকাটা কম করে একটু ব্যবস্থা করে দিন। বলে ক্ষমা করবেন, হাত জোর করে বলছে, সেইটা হবে না বলে আবার সেখান থেকে চলে যায়। এরপর ব্যাটারিকে মারছে মানে মহারাজ, যে তোকে বলেছিলাম না একটা ব্যবস্থা করতে, তুই এটা ব্যবস্থা করেছিস, এবার কি করে হবে এইটুকু টাকার মধ্যে? পূজা বলছে, উফ ওকে কেন মারছো, ছাড়ো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মহারাজ বলছে, ব্যবস্থা হবে? কি ব্যবস্থা হবে? আবার শুরু হয়ে যায় তাদের মধ্যে ঝগড়া। মহারাজ বলছে, তুমি যে গয়না দিয়েছিলে সেগুলো একজোট করে বন্ধক দিয়ে মাত্র 50,000 টাকা জুটেছে, এবার আমি কি করি বলো তো? ব্যাটারিকে বলছে, তুই কিন্তু এবার ঠিকঠাক খোঁজ নিবি, তোকে ফোন করবো আমি। এরপর তো পূজা আর মহারাজ রওনা হয়ে যায়, অটো করে তারা এবার বাড়ি ফিরবে। এরপরে যেই অটোতে চেপেছে পূজারা, সেই অটোটা কিছুটা রাস্তা যেতে যেতেই বন্ধ হয়ে যায়। এরপর তো খুব চেষ্টা করছে অটো চালক, কিন্তু কিছুতেই অটো স্টার্ট হয় না। পূজারা বলছে, কি হলো? বলে দেখুন না, এই অটোটার যে অবস্থা হয়েছে, 10 বছর ধরে টানছি, এখন যে কি হয়েছে অটোটার না আর ভালো লাগে না। এই সার্ভিসিং করতে করতে আমি মাথা পাগল হয়ে গেছি একদম, কোন দিন তো আমার মাথা পুরোটাই খারাপ হয়ে যাবে। সারাদিনে যা আয় করছি পুরোটাই এর পেছনে চলে যাচ্ছে, কি যে করি না আর ভাল লাগছে না। ভাবলাম যে আপনাদেরকে দিয়ে বউনি করবো আর কি, কিন্তু সেটাও হলো না। মনে হচ্ছে আপনাদেরকে নেমে যেতে হবে। তো আপনারা দাদা এক কাজ করুন, আপনারা নেমে যান। তখন মহারাজরা যখন নামতে যাবে তখন লোকটা বিরক্ত হয়ে বলছে, ধুর একে বেচেই দিব। তখন ওরা আবার দৌড়ে ঢুকে যায় ভেতরে। কি বিক্রি করবেন? দুজনেই বলছে। বলে হ্যাঁ দাদা, যা কন্ডিশন না বিক্রি করব। পূজা বলছে, কত হলে ছেড়ে দেবেন? বলছে যে ওই 70,000। তখন পূজা বলছে, 70,000? আচ্ছা শুনুন না, একটু কম করলে হয় না? বলে না, এর থেকে কমে পারবো না। মহারাজ বলে, শুনুন না, ক্যাশ নেবেন? ক্যাশেই দেবো, কিন্তু আজই দেবেন। তখন বলছে যে ওই তো বললাম 70। পূজা বলছে, দেখুন না, আমি আপনাকে 30 দেবো। বলে কি 30? আপনি 30,000-এ একটা আস্ত অটো পাবেন? এর তো পার্সের দামে 30,000-এর বেশি হবে। কি বলছেন বলুন তো, আপনার বউ কি পাগল হয়ে গেছে নাকি? তখন পূজা বলছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর 5 বেশি দিতে পারি, দেবেন বলুন। তখন বলছে, না না হবে না, তার চেয়ে আপনি ফ্রিতেই নিয়ে যান। দুজনে বলছে, কি ফ্রিতে দিয়ে দেবেন? বলে আপনার বউ কি সত্যি পাগল হয়ে গেছে নাকি? মহারাজ বলছে, তা মানে? পূজা বলছে, চুপ করো। এরপর মহারাজ যখন দরদাম করতে যাচ্ছে, পূজা বলছে, তুমি একবারে চুপ করো, প্রত্যেকদিন সকালে উঠে আমাকে দরদাম করতে হয়, তুমি এসব কিছু বুঝবে না, আমাকে করতে দাও। এরপর পূজা বলছে, শুনুন না, আপনার না আমার, আমি একটা দাম বলছি সেটা দিয়ে দিন। 50 দেবো, হ্যাঁ, কারণ দেখুন এরপর তো আবার সার্ভিসিং করাতে হবে, কত কাজ বলুন তো। তো 50 আপনি ছেড়ে দিন। বলছে যে না না হবে না। বলে ভেবে দেখুন একটু শান্ত মাথাতে, আপনার কিন্তু পোষিয়ে যাবে। এবার কিন্তু লোকটা ভাবতে শুরু করেছে কি করবে। আর ওদিকে পূজা আর মহারাজ কিন্তু অনেকটা আশা নিয়ে বসে আছে, যদি পেয়ে যায়। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় তোমরা চোখ রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।